বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল হয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বলেছে এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। এর আগে ভারতীয় গণমাধ্যমগুলো আভাস দিয়েছিল আগামী সপ্তাহের মাঝামাঝি 2 দিনের সফরে ভারত যেতে পারেন তারেক রহমান। পাশাপাশি ঢাকায় বাংলাদেশের কর্মকর্তারাও গত সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি নেয়ার আভাস দিয়েছিলেন। মুখপাত্র বলেছেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় আছে। একটি কথা বলা হয়েছে যে অনুকূল পরিবেশ আসলে এই মুহূর্তে নেই। আপনি কি মনে করছেন আসলে অনুকূল পরিবেশ নেই বা কিভাবে হবে? বা দুদিন আগে আমরা বললাম যে সব প্রস্তুতি শেষ হয়ে গেছে, তিনি সফর করছেন, আজকে আবার বলা হলো যে আসলে অনুকূল পরিবেশ তৈরি হয়নি। আমি প্রথমে বলবো যে কিছুদিন আগে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি নিয়ে আমরা কথা বলেছিলাম, ওই যে 5ই আগস্টে শেখ হাসিনার কথা বলার পরে, সেখানে আমরা বলেছিলাম যে এটা কূটনৈতিক ভাষা আসলে সবসময় করা হয় নাই, ব্যবহার করা হয় নাই। আজকে কিন্তু এই বিবৃতিটা একেবারেই কূটনৈতিক ভাষা, অনুকূল পরিবেশ নেই। এর মাধ্যমে তারপরেও ওনারা শেখ হাসিনা এবং হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের কথা বলেছেন। তারপরেও আমি মনে করি যে পুরো জিনিসটার মধ্যে আরও অনেক কিছু থাকার কথা। যেমন ধরেন, প্রত্যর্পণের তো সমস্যা একটা আছেই, হাদির প্রত্যর্পণের সমস্যা আছে। আওয়ামী লীগের যারা ওখানে আছেন, যাদের যেমন ধরেন আপনি জানেন যে ওখানে কয়েকজন আমাদের জেনারেলরা ওখানে কাজ করছেন। ওনারা কি করছেন ওখানে? যারা DGFI, বিশেষ করে আমাদের গোয়েন্দা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালক ছিলেন। তো যে কয়জন ছিলেন তাদের মধ্যে 5 জন এখন বোধহয় ইয়েতে আছেন, ইন্ডিয়াতে। তাহলে তারা কি করছেন? দ্বিতীয়ত হচ্ছে গিয়ে গঙ্গা পানি চুক্তির ব্যাপারে কি হবে, আপনার তিস্তার ব্যাপারে কি হবে, সীমান্ত হত্যার ব্যাপারে কি হবে, বাণিজ্যর ব্যাপারে কি হবে, বিদ্যুতে আমাদের সহযোগিতার ব্যাপারে কি হবে। এই সমস্ত ব্যাপারে কোনো বিষয় কিন্তু আমাদের কোনো নেগোসিয়েশন তেমন হয়েছে বলে আমরা জানি না। সুতরাং এগুলোতে যদি অগ্রগতি না হয়, অগ্রগতি ছাড়া যদি উনি যেতেন, তাহলে তো এটা একটা ফটো অপ ছাড়া আর কিছুই হতো না, এটা একটা ফটো অপরচুনিটি হতো। তার ফলে কি বাংলাদেশের দুই দেশের সম্পর্কের মধ্যে খুব একটা গুণগত মান বাড়তো বলে আমি মনে করি না। সুতরাং এবং একটু আমি যোগ করি, তো মানে কি এই বিষয়ে কোনো গ্রাউন্ড ওয়ার্ক মিনিস্ট্রি থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে করা হয়নি? আমি যতদূর জানি যে এই ব্যাপারে কোনো গ্রাউন্ড ওয়ার্ক করা হয়নি। যদি গ্রাউন্ড ওয়ার্ক করা হয়েও থাকে, সেখানে কোনো অগ্রগতি হয় নাই। যদি অগ্রগতি না হয়, আসলে তো দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন ততক্ষণে কিন্তু সমস্ত নেগোসিয়েশন শেষ হয়ে যায়, দর কষাকষি শেষ হয়ে যায়, ততক্ষণে খালি সাইন করা বাকি থাকে। তো আমি তো মনে করি না যে সেই জায়গায় আমরা আছি। এবং এই জায়গায় থাকলে আমরা তো পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে জানতে পারতাম যে আমাদের এই ব্যাপারে ঐক্যমত হয়েছে। কোনো ব্যাপারে তো ঐক্যমত আমি শুনি নাই। সুতরাং আমি বলবো যে অগ্রগতি ছিল না। এর সাথে আরও একটা জিনিস আমি বলতে চাই, যে ভারত কিন্তু কেউ বলছেন যে ভারত কিন্তু দুই দিকে কাজ করছে। একদিকে ভারত কিন্তু আমাদের সরকারের সাথে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, আরেকদিকে আবার হাসিনাকে দিয়ে আমাদের রাষ্ট্রের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করছে। একদিক দিয়ে আপনার এই সরকারের সাথে কথা বলছে, আবার অন্যদিকে যেটা হচ্ছে আন্তর্জাতিক লেভেলে, আমি 2 দিন আগে একটা দেখলাম যে আপনার নিরাপত্তা পরিষদে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা কাউন্টার টেরোরিজম মানে টেরোরিজম মনিটরিং গ্রুপ আছে। সেখানে দক্ষিণ এশিয়ায় যে আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড, তার মধ্যে একটা লাইন লাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের ব্যাপারে, যে বাংলাদেশেও নাকি আল কায়দা নাকি কোনো একটা সেল গঠন করার চেষ্টা করছে। তো এই জিনিসটা তারা কোত্থেকে পাইলো? এটার বেসিসটা কি এবং এইটা কে এই ড্রাইভটা দিচ্ছে? আমরা তো মনে করি, আমাদের অনেকেই মনে করেন যে ভারত এটার পিছনে থাকতে পারে। কারণ ভারতীয় যারা বিদেশেও থাকেন বা ভারতীয়রা, যখনই এখানে আওয়ামী লীগ থাকে না, তখনই বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানানো বা সন্ত্রাসীদের অভয়ারণ্য বানানো, এই ধরনের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। সো আমি এটা বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে অনেকগুলো বিষয় আছে যেই বিষয়গুলোতে আমাদের সাথে ভারতের সম্পর্কের মধ্যে টানাপোড়েন আছে। সুতরাং এই জিনিসগুলোতে যদি আমি বলছি না যে একদিনই সব কিছু সমাধান হবে, কিন্তু অগ্রগতি ছাড়া যাওয়া উচিত ছিল না। এবং যেহেতু অগ্রগতি হয়নি, উনি যাচ্ছেন না, আমি এটাকে সাপোর্ট করি।
কিন্তু এর কনসিকুয়েন্স বা ফলাফলটা আসলে কি? দুই দেশের সম্পর্ক কি, যেটি আমরা বলছিলাম যে দূরত্ব কি বাড়বেই আসলে? দূরত্ব বাড়বে। আমি মনে করি যে এই বিষয়টায় ইংরেজিতে যাকে বলে যে বল ইজ ইন দ্য কোর্ট অফ নিউ দিল্লি। কারণ আমাদের এখানে 1500 যে জুলাই যোদ্ধার হত্যা হয়েছে, এখানে যে পঙ্গু করা হয়েছে, এখানে যে আপনার কোর্টের রায় আছে, সেগুলোর ভিত্তিতে আমাদের হাসিনার ব্যাপারে তো আসলে শেখ হাসিনার ব্যাপারে আমাদের আপোষ করার জায়গা কম, এবং এইখানে এবং হাদির হত্যাকারীকে এই প্রত্যর্পণের ব্যাপারে আমাদের তো আপোষ করার জায়গা নাই। সুতরাং এই সমস্ত জায়গায় যদি ভারত যদি একটু আমাদের সাথে আপনার একটু আমাদের একটু নরম না হয়, অথবা একটু যদি সে একটু এগিয়ে না আসে, তো তাহলে তো আমাদের পক্ষে এটা করা সম্ভব না, আমি মনে করি না। এবং আরেকটা জিনিস আমি বলবো, আমি সবসময় বলি, আমরা 15 বছর যে শেখ হাসিনা রুল হয়েছে, সেই রুলে আমরা মনে করতাম যে আমাদের এখানে শেখ হাসিনা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করতে পেরেছেন কারণ ভারতের সমর্থন নিয়ে। সুতরাং ভারতের ব্যাপারে অলরেডি এখানে কিন্তু একটা বিরাট আপনার অ্যান্টাগনিস্টিক ফিলিং হয়ে আছে, একটা বিরোধী ভাবাপন্ন হয়ে আছে, এটা আমরা সবাই জানি। সেখানে তো ভারতকেই আপনার প্রথম স্টেপটা নিতে হবে, পদক্ষেপটা নিতে হবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, যখন জয়শঙ্কর আসছিলেন খালেদা জিয়ার মৃত্যুর পরে, যখন উনি মৃত্যু, তখন আমরা কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করেছি, সবাই এটা অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু ওটা তো একটা উইথ ডিউ রেসপেক্ট, উনি এসছেন, আমরা এটাকে সম্মান জানাই, এটাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এটা তো আফটার অল এটা একটা জেস্চার, এটা তো আসলে আমাদের যে অবস্থান, সেই অবস্থানের পরিবর্তন হয় নাই। হ্যাঁ, আমাদের এই যে ইস্যুগুলো বললাম, সেই ইস্যুগুলোতে পরিবর্তন যদি না হয়, তাহলে আমি মনে করি না, এবং ভারতের থেকে যদি পরিবর্তন না হয়, বিশেষ করে ভারতের যে কনটেক্সট, ভারত এতদিন ধরে জনগণের বিপক্ষে ছিল, এই জনগণকে তার পক্ষে আনার জন্য ভারত কি করছে? আমি তো ভারতের থেকে কিছু দেখি নাই। যতক্ষণ না ভারত সেটা দেখাতে পারবে, ততক্ষণ বাংলাদেশের জনগণ এটাতে রাজি হবে বলে মনে হয় না, এবং বাংলাদেশের সরকার এটা বুঝতে পারছে বলে মনে হয় যে, এবং এই জন্য তারা জনগণের এই মতামতের কারণে তারা যদি যে না থাকে, আমি মনে করি তারা ঠিক কাজ করেছে। জি, আমি আপনার কাছে আবারও আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, মূলত কি ভারত সফর কি ভেস্তে গেল কি? নতুন করে যে শর্তগুলো বাংলাদেশ দিয়েছে, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর এই মুহূর্তে বাংলাদেশ সরকার আগ্রহী নন, এবং এই অনাগ্রহের পেছনে তারা কতগুলো কারণ উপস্থাপন করেছেন, এবং প্রত্যেকটা কারণ নিয়ে কথাও বলা যায়। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে আসলে ফেরত আসুক এটি চায় কিনা, এটি নিয়ে প্রশ্ন আছে। যখন এই আলোচনাগুলো হয়েছে, সরকারের দলের ভেতর থেকে নানা জায়গা থেকে এমন কতগুলো কথা বলা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে সরকারের ভেতর থেকে একটি অংশ চায় না যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক। অথচ আপনি যদি ক্ষতিগ্রস্ত পরিবারের কথা চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে তারা চায় শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ, আর্থিক দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগের বিচার হোক। তো বিচার যদি আপনি চান, তাহলে অভিযুক্তকে এনে আদালতের মুখোমুখি, আইনের মুখোমুখি করতে হবে। কিন্তু আমাদের এখানে প্রত্যাশা ভিন্নতা আছে। ভিকটিম পরিবার, ভিকটিম যারা, তারা চায় এরা আসুক, এসে আইনের মুখোমুখি হোক, তাদেরকে ওই কোর্ট কাছারিতে দেখতে চায়। আর যারা এর ভেতর থেকে পলিটিক্যাল বেনিফিটটা নিচ্ছে, তারা চান যে তোরা দূরে থাক, তোরা টোকিও শহরে ঘুরে বেড়া, তোরা ওই ইসে ঘুরে বেড়া, কি বলে ফ্রান্সে ঘুরে বেড়া, তোদের এখানে আসার দরকার নেই, তোরা তো ওখানে তোমরা তোমাদের মতন করে থাকো, আমরা এখানে আমাদের মতো করে থাকি। এটা হচ্ছে আমার অবজারভেশন, আমার পর্যবেক্ষণ। কিন্তু আপনি যদি ক্ষতিগ্রস্তদেরকে জানতে চান, তারা চাইবে যে তারা এসে তাদের যে অন্যায়, কিন্তু অপরাধগুলো। জি, কিন্তু আপনার এই অবজারভেশনটা কেন, কারণ কি? আমরা এটা একটি গুঞ্জনও শুনি যে আসলে সত্যি কি চায় না, সেটি আপনিও বলছেন, কেন এটি আসলে মনে হয় কি কারণ? খেয়াল থাকার কথা, গত কয়েকদিন আগে যখন আওয়ামী লীগের পক্ষ থেকে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় এলো যে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরতে চান, সঙ্গে সঙ্গে আপনি দেখেছেন রাজনৈতিক পক্ষের ভেতর থেকে, এমনকি বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতাও এমন কথা বলেছে, তাতে মনে হয়নি যে শেখ হাসিনা ফিরে আসুক। আমি উদাহরণ হিসেবে রিজভী আহমেদের কয়েকটা বক্তব্য আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। এবং এই জায়গা থেকে যেভাবে সঙ্গে সঙ্গে বলা হয়েছে, তুমি আসলে তোমাকে জেলে যেতে হবে, তো একজন ফাঁসির আসামি, তাকে তো জেলে যেতেই হবে।
আপনি যখন বলেন যে সে যখন আসবে তখন আমরা বিমানবন্দর ঘেরাও করব, আমরা ওই স্পটেই তার ফাঁসি দেব, আসলে এই রকমের যতই অভিযুক্ত হোক না কেন আপনি তো স্পটে ফাঁসি দেওয়া যায় না, তারপরে আপনি বলছেন। এবং এগুলোর ভেতর থেকে সম্ভবত এক ধরনের ভয় দেখানো যে তুমি এসো না, এবং তুমি যদি না আসো তাহলে অনেকগুলো সুবিধা হয়তো আমরা পাবো এখানে। এক, দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ভারত সফর, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিজ দেশে সফর করার জন্য ভারত এত উদ্গ্রীব কেন? এটা খুবই আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনি খেয়াল করবেন ভারতের প্রতিবেশী তো আরও অনেক দেশ আছে, নতুন নির্বাচন হয়ে গেছে, নেপালের নির্বাচন হয়েছে, কই নেপালের প্রধানমন্ত্রীকে ভারতে সফর করানোর জন্য তাদের রাষ্ট্রদূত এভাবে তো ছোটাছুটি করছেন না। বাংলাদেশকে ঘিরে তাদের এত আগ্রহটার কারণটা কি? এবং বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক তখন হবে যখন ভারত এখানকার একটা রাজনৈতিক দলের প্রতি বিশেষ আনুকূল্য প্রদর্শনের নীতির থেকে সরে যাবে। আমি বাংলাদেশের পানি বলেন, বাংলাদেশের সীমান্ত হত্যা বলেন, এগুলো আমি খুব ইম্পর্টেন্ট আমাদের দৃষ্টিতে, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে এতটা ইম্পর্টেন্ট না। কারণ এই যে পানি সংকট, গঙ্গার তিস্তার যে সংকটগুলো আছে, এই সংকটগুলো বিএনপি তো ক্ষমতায় ছিল, বিএনপি সমাধান করার জন্য কতটুকু উদ্যোগ নিয়েছে? আজকে যদি বিএনপি এটিকে ইস্যু করে তাহলে এই প্রশ্নটাও করা যায় যে বিএনপি যখন 2001-এ ক্ষমতায় আসে, তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে আসার পর তো সাংবাদিকরা ভারত সফর করে জিজ্ঞেস করেছিল, যেটা নিয়ে জিজ্ঞেস করেছেন, বলছে এটা আমার মনেই ছিল না। এটি তো সত্য। এখন বিএনপির ভয়ে অনেকে এই কথাগুলো বলে না, বিএনপি ক্ষমতায় আছে এই কারণে বলে না, কিন্তু রিয়েলিটি তো তাই। এখানে আওয়ামী লীগ যেমনিভাবে সব কিছু ভারতের জন্য উজাড় করে দিয়েছে, শেখ হাসিনা যেমনিভাবে বলেছে ভারতকে যা দিয়েছি তাদের মনে রাখতে হবে, এবং আওয়ামী লীগ ভারতকে তো তাদের প্রভু মনে করত। এটি যেমন সত্য, ভারতের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য নরেন্দ্র মোদী ক্ষমতায় বসার পর বিএনপি ছুটির দিনে ফুলের ডালি নিয়ে ভারতের দূতাবাসের সামনে যায়নি, গিয়েছে তো। এই কথাগুলো এখন ওই যেটা বললাম, ভয়ে অনেকে বলে না, কিন্তু তারপরেও এটি তো সত্য। ইতিহাস তো আর আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের এখানে আমি যেটা মনে করি, ভারত যদি কেবলমাত্র আওয়ামী লীগকে কোলে পিঠে করে আদর যত্ন খাই খাতির করে যদি এখানকার সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, সেটি কখনোই হবে না। কারণ বাংলাদেশে এখানে বহুদলীয় একটা সিস্টেম, আপনি একটা নির্দিষ্ট দলকে নানাভাবে আপনি তাকে ওই যে সাপোর্ট করছেন, তাদেরকে বসিয়ে রাখছেন, ক্ষমতায় আনার চেষ্টা করছেন, সেখানে অন্য রাজনৈতিক দলগুলো কেন আপনার কাছে যাবে? এবং তারাও যেমনিভাবে রাজনীতি নিয়ে পলিটিক্স নিয়ে রাজনীতি করে, আমরাও পলিটিক্স নিয়ে রাজনীতি করি। আজকে হ্যাঁ, পলিটিক্স নিয়ে রাজনীতি। আজকে যে চীনের কথা বলা হচ্ছে, বাংলাদেশের শেখ হাসিনার যে দুঃশাসন টিকিয়ে রাখার জন্য ভারতের ভূমিকা আপনি 100-তে 99 দিবেন, আর বাকি 1 এটা চীনকে দিতে হবে, চীনকে দিতে হবে। কিন্তু আপনি এখন আমাদের এই এখনকার কনটেক্সটে চীনকে এমনভাবে উপস্থাপন করছেন যেন হচ্ছে চীন একটা দুধে ধোয়া তুলসী পাতা। 18-র যে নির্বাচন, রাতের যে নির্বাচন, সেই নির্বাচনে চীনের ভূমিকা কি বাংলাদেশের রাজনীতিতে আলোচনা হয় না? সেই নির্বাচনে যে টাকা খরচ হয়েছে, সেই টাকা তো চীন ইনভেস্ট করেছে, এটা নিয়ে ওই সময় রাজনীতিতে আলোচনা ছিল। আপনি শেখ হাসিনা যতগুলো ভুয়া নির্বাচন করেছে, প্রত্যেকটা নির্বাচনের পরে চীন তার পক্ষে দাঁড়িয়েছে, ভারতও দাঁড়িয়েছে, চীনও পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু আমি এখন চীনকে কেন, কারণ হচ্ছে যেহেতু চীনের সাথে ভারতের একটা দ্বন্দ্ব আছে কোথাও কোথাও, সেই কারণে আমি মনে করছি চীন হচ্ছে আমার বিশ্বস্ত বন্ধু। নো, চীন হচ্ছে আন্তর্জাতিক পরিসরে সব থেকে বড় বণিক গোষ্ঠী। তার স্বার্থ যেখানে, তার লাভ যেখানে, তার বাইরে সে কোথাও যায় না, তার লাভের বাইরে কোথাও যায় না। সুতরাং আপনি ভারতের ওই ভূমিকাটা আমি অবশ্যই বলবো যে ভারত শেখ হাসিনার 15 বছরের দুঃশাসন টিকিয়ে রাখতে প্রধান পৃষ্ঠপোষক, তার পরের পৃষ্ঠপোষক হচ্ছে চায়না। কিন্তু আমরা যখন রিলেশনের জায়গায় যাই, এই যে আপনাকে যেটা বললাম যে ভারতকে এই জায়গা থেকে সরতে হবে, এই জায়গা থেকে সে যদি না সরে তাহলে আপনি যতই চেষ্টা করেন সম্পর্ক উন্নয়ন করতে পারবেন না। তারপরেও আমারও কতগুলো রেসপন্সিবিলিটি আছে। আমি আপনাকে মনে করিয়ে দিব যে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করা আর রাষ্ট্র পরিচালনা করার মধ্যে ভিন্নতা আছে। আমি যা বলতে পারি আপনার এখানে,
আমি প্রেস ক্লাবের সামনে দিয়ে দাঁড়িয়ে যা বলতে পারি, আপনার এখানে এসে যারা একসময় গরম গরম কথা বলতেন, এখন পতাকা লাগিয়ে ঘোরেন, মন্ত্রী হয়েছেন, আপনি আজকে ডাকেন তাকে, সেই টোনে কথা বলতে পারবে না। কেন? রেসপন্সিবিলিটি একটা ভিন্ন বিষয়, দায়িত্ব একটা ভিন্ন বিষয়। সুতরাং এই জায়গাটায় আমি কি অনবরত আমি আমার প্রতিবেশী, আমার দূরের যারা আছে তাদের সাথে কি সারাদিন এক ধরনের টেনশন ক্রিয়েট করে রাখবো, নাকি পরিস্থিতি স্বাভাবিক করার একটা চেষ্টা করব? দুই পক্ষ থেকে উদ্যোগটা নিতে হবে। আজকে যেটা বলা হচ্ছে ওসমান হাদিকে ফিরিয়ে আনা হবে, খুনিকে ফিরিয়ে আনা হবে কিনা আমার সংশয় আছে। কেন? এই কারণে সংশয় আছে যে ওসমান হাদির হত্যাকাণ্ডটা খুবই রহস্যজনক। ওসমান হাদির খুনিরা ঢাকা শহরে হাদিকে গুলি করার পর বাংলাদেশের এত লম্বা একটা জায়গা পার হয়ে, ভারতের সীমান্ত পার হয়ে ওপার চলে গেল। সেই বিদেশে থাকা জুলকারনাইন শাহের একা জানলেন, বাংলাদেশ সরকার কেন জানলো না? এই প্রশ্নটা আমাদের মাঝে কেন আসে না? জুলকারনাইন শাহের তো একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, তার কাছে এই তথ্যগুলো কে দিল যে ওসমান হাদির খুনিরা কোন পথ দিয়ে যাচ্ছে? আমাদের এখানকার গোয়েন্দারা কাদের অধীনে চাকরি করে? সরকারের অধীনে চাকরি করে। তারা তো ওই জুলকারনাইন শাহের অধীনে, তার কমান্ডিং অফিসার তো জুলকারনাইন শাহের না। তাহলে এই যে গোয়েন্দারা, তারা কি সরকারকে তথ্য দিয়েছিল? সম্ভবত দিয়েছিল। যদি না দিত তাহলে জুলকারনাইন শাহের এই যে তথ্যগুলো যেহেতু সঠিক হলো, এই গোয়েন্দাদের প্রত্যেকের চাকরি চলে যাওয়ার কথা। কারো চাকরি কি গেছে? যায়নি। তার মানে হচ্ছে যে ওসমান হাদির হত্যাকাণ্ডটা, এর সাথে বাংলাদেশের ভেতরেও অনেকগুলো পক্ষ এর সাথে জড়িত। তৎকালীন সরকারের যারা দায়িত্বে ছিলেন, আমি এই জায়গাটায় সেই সময়ের যে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করেছে, আমি তাকে সন্দেহের বাইরে রাখি না। কেন? আপনার খেয়াল থাকার কথা, হাদির জানাজায় তিনি অংশগ্রহণ করেননি। দ্বিতীয়ত, এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা তো তার। আপনার এখান থেকে গোয়েন্দারা বিদেশে তথ্য দিচ্ছে, আপনাকে তথ্য দেয়নি? যদি না দিয়ে থাকে তাহলে আপনি তাদেরকে কেন চাকরির থেকে সাসপেন্ড করেননি? আর যদি দিয়ে থাকে তাহলে আপনি কেন ব্যবস্থা নেননি? তার অর্থ হচ্ছে যে এর সাথে অনেকগুলো পক্ষ জড়িত আছে। সুতরাং সমস্ত ওই প্রশ্নের ডালা আপনার সামনে খোলা হবে কিনা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আমি সাকিবের কাছে আসতে চাই। সাকিব, এই শেখ হাসিনা ইস্যুতে কি আসলে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এই টানাপোড়েন কি বাড়তে থাকবে আরো মনে হয়, নাকি আসলে প্রত্যর্পণ হবে? আমার মনে হয় প্রত্যর্পণ করা সম্ভব না ভারতের পক্ষে। তাহলে সম্পর্কের অবনতি আশঙ্কা কি করছেন? আমি মনে করি এটা অবনতি মানে অবনতির থেকে আমরা উন্নতিতে যেতে পারবো বলে মনে করি না। এবং আমি এক সময় বোধহয় বলেছিলাম যে আসলে যে অবস্থায় গেছে সেখানে শেখ হাসিনার মৃত্যু ছাড়া এর কোনো সমাধান নাই। আপনি চিন্তা করে দেখেন, ওনাকে প্রত্যর্পণ করলে এবং উনি হয়তো ভারতের সাথে ওনার কি সম্পর্ক আছে সে ব্যাপারে কিছু বলেও দিতে পারেন। হয়তো এখানকার সরকার ওনাকে একবার যদি ঢাকায় আনতে পারে, ওনাকে নানানভাবে করে ভারতের ব্যাপারেও কিছু বের হতে পারে। সুতরাং সেটা ভারতের জন্য কিন্তু এটা ইন্টারেস্টে পড়ে না তার স্বার্থে যে উনি ঢাকায় এসে সব কিছু বলে দিবেন। সুতরাং এবং একবার চলে আসলে উনি হয়তো বলবেন না, সেটা ঠিক আছে, ওনার সাথে ভারতীয়দের সেই সম্পর্ক হয়তো অনেক দৃঢ় হয় যে উনি বলবেন না, কিন্তু এটা একটা চান্স নেওয়া। কিন্তু সুতরাং তিনি যে ঘোষণা দিয়েছিলেন আগে আমরা দেখেছি গণমাধ্যমে যে ডিসেম্বরে মানে তিনি ফিরতে চান, আসলে কি এটি কতটুকু এখনো কিন্তু এই জিনিসগুলো মানুষের প্রশ্ন? আমার কাছে মনে হয়েছে যেটা যে ভারতে শেখ হাসিনা যে গত 2 বছর ধরে আছেন, আওয়ামী লীগের একটা বিরাট আপনার নাম্বার আছে আপনার কলকাতায়, আমাদের 5 জন জেনারেল ওখানে আছে বলা হয়। তো আমার যেটা মনে হয়েছে যে এই 2 বছর ওনাদের গণমাধ্যম দেখে, ভারতীয় গণমাধ্যমের এবং অন্যান্য যারা অবসরপ্রাপ্ত ওনাদের ওখানকার যারা কূটনীতিক আছেন তাদের কথা শুনে যেটা মনে হয় যে ওনারা আশা করেছিলেন যে 2 বছরের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটা ফিরে আসার একটু হলেও কিন্তু একটা কিছু মানে আপনার করতে পারবে। ধরেন এখানে তার রাজনৈতিকভাবে একটা অবস্থান হয়তো হবে, আস্তে আস্তে তৈরি হবে এবং বিএনপি হয়তো সেটাতে সাহায্যও করতে পারে, সেই ধরনের একটা কথা ছিল। সুতরাং যখন 2 বছর পরেও দেখতে পাচ্ছে যে কিছুই হয় নাই, কোনোভাবে আগানো যায় নাই,
তখন কিন্তু তাদের মধ্যে এক ধরনের আপনার মরিয়া ভাব আমি লক্ষ্য করছি। এই মরিয়া ভাবের জন্য আমার কাছে মনে হয়েছে এই মরিয়া ভাব থেকে যে আসলে কোনো মতেই এগোচ্ছে না ব্যাপারটা, মানে আওয়ামী লীগের এখানে মানে রিভাইভাল সম্ভব হচ্ছে না, সেইটাকে আপনার করার জন্য, কাউন্টার করার জন্য উনি কিন্তু বললেন যে আমি ডিসেম্বরে আসবো, এবং ডিসেম্বরে আসবো, নানান ধরনের কথা, 12 লক্ষ লোক থাকবে, এগুলো সব বাজে কথা। কিন্তু আমার মনে হয় যদি আপনি যদি আসেন তাহলে তো আর আপনাকে এগুলো স্লোগান দেওয়ার দরকার নাই। আপনি আপনার ভিতরের লোক আছে তাদেরকে জানাতে পারেন, আপনি সরকারের সাথে কথা বলবেন, বাংলাদেশ সরকারের সাথে, ভারতীয় সরকার বাংলাদেশ সরকারের সাথে কথা বলবে কিভাবে হবে, সেটার মোডাস অপারেন্ডি কি হবে। হ্যাঁ, তো এগুলো কিন্তু কিছু নাই। তো আমার কাছে মনে হয়েছে এটা একটা রাজনৈতিক আপনার খেলা, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে উনি একটা মানুষকে এক ধরনের, বিশেষ করে আওয়ামী লীগের লোকদের তাদের মনোবলটাকে ফিরিয়ে আনার জন্য উনি এটা বলেছেন। কিন্তু আমি প্রথম থেকেই বলেছি যে উনি আসলে এইভাবে আসবেন না, কারণ উনি সমঝোতা ছাড়া উনি এখানে আসবেন এটা আমার মনে হয় মানে এটা কোনো মতেই আপনার চিন্তাতে আসতে পারে না। কারণ উনি এখানে আসবেন, আসার পর ওনার ফাঁসি হয়ে যাবে, দ্যাট ইজ নট শেখ হাসিনা। শেখ হাসিনা ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, সো দ্যাটস নট হার স্টাইল। সো আমি মনে করি উনি আসবেন না, এবং উনি খালি এটা বলেছিল যাতে মনোবল ফেরানোর জন্য। কিন্তু কূটনৈতিকভাবে তাকে ফেরানোর কোনো উপায় আছে কি? কূটনৈতিকভাবে আসলে তো ফেরানোর কোনো উপায় নাই। ওনাকে আমরা বলতে পারি, আমরা ভারতকে বলতে পারি যে আমাদেরকে প্রত্যর্পণ চুক্তি তোমাদের আছে, সেই অনুযায়ী তোমরা পাঠিয়ে দাও। এখন সেই প্রত্যর্পণ চুক্তি যদি সাপোজ যে ভারত যদি বলে যে না আমি এটা মানবো না, যদিও ওখানে একটা ক্লজ আছে যে আপনি রাজনৈতিক, এটা বলা আছে, কিন্তু এটা কি আসলেই রাজনৈতিক? এখানে কি 1500 লোক মারা যায় নাই, মানে বা 1200 বা 800 মারা যায় নাই? সেই ব্যাপারে কি আইজি কি সেটার মধ্যে সাক্ষী দেয় নাই? যেই আইজি উনার আইজি ছিল। সো গিভেন দ্যাট কাইন্ড অফ এ সিচুয়েশন, ইটস এ ওপেন অ্যান্ড শাট কেস, ইটস ওপেন অ্যান্ড শাট কেস। এখন উনি এটাকে বলেন যদি আমি আপনাকে কেন ওপেন অ্যান্ড শাট কেস বললাম, অন্যান্য ক্ষেত্রে যদি দেখা যায় যে হত্যা করে, যখন আমি আমেরিকান আপনি দেখেন কেউ যাই না অন্যান্য জায়গার ক্রাইম স্টোরি, হত্যা যদি 2 জন করে থাকে, তো একজন যদি বলে দেয় যে ও হত্যাতে ছিল, ইটস ডান, এটা শেষ। এবং আপনাকে তো বলতে হবে কখন কই বলেছে, কোনটার সময়, কয়টার সময় এটা বসে তোমরা প্ল্যান করেছো, ওই সময় দেখবে যে আসলে এই প্ল্যানগুলো করেছে কিনা এগুলো তো। সুতরাং আমি মনে করি যে ইটস ওপেন অ্যান্ড শাট কেস। বাট উনারা পাঠাবেন যদি বলেন যে না আমরা পাঠাবো না, সেক্ষেত্রে সরাসরি কিন্তু এখনো কিন্তু বলেনি, কিন্তু ধরেন কাজে বোঝা যাচ্ছে করবে না। ধরেন আমি কাজে, কারণ এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো উত্তরও দেয়নি তারা, এটা কিন্তু বহুদিন হয়ে গেল, এটা কিন্তু 1.5 বছর উপর হয়ে গেছে আমি শিওর। তো এই যে উত্তর দেয়নি, তো আপনি তাকে করবেনটা কি? তাকে তার আপনি এখানে আপনি তো যে উনাকে নিয়ে আসতে পারবেন না, ইট ইজ দেয়ার ল্যান্ড, দেয়ার সার্বভৌমত্ব। সুতরাং আমি মনে করি যে আপনার যেটা করতে হয় কূটনৈতিকভাবে, উনারা যদি একদিকে আমাকে চাপে ফেলেন, আমি ওনাকে অন্যভাবে চাপে ফেলব। আমাকে দেখতে হবে আমি কোন জায়গায় ওনাকে চাপে ফেলতে পারি, এবং আমি আবার ওনাকে চাপে ফেললে উনি আমাকে কি করবেন সেটাও আমার ক্যালকুলেশনে থাকতে হবে। তা আমাকে এই ক্যালকুলেশন করে আমার আগাইতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ, আমি এটা আগেও বলেছিলাম যে যতদিন শেখ হাসিনা দিল্লিতে থাকবেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না, এটা হইতে পারে না। এবং এইটা এখানকার যতদিন ধরে এরা এই যে পঙ্গু বাচ্চারা যতক্ষণ ধরে আছে, তাদের শহীদ পরিবার যতদিন আছে, ততদিন এটা স্বাভাবিক হবে বলে আমি মনে করি না। সো এইটাকে স্বাভাবিক করার, আমি যখন বারবার বলি যে স্বাভাবিক করার দায়িত্ব আসলে ভারতের, এবং ভারতকেও তো সেরকম করতে দেখা যাচ্ছে না, কারণ ভারত খুব একটা রেসপন্সিবল স্টেট বলে মনে হচ্ছে না এই মুহূর্তে। শরীফ ভাই, প্রত্যর্পণ নিয়ে অনেক কথা আছে, আলোচনা আছে, আইনগত দিক কী হবে সেই বিষয়গুলো ভারত খতিয়ে দেখছে। আজকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদন করেছে, আমি সেই প্রতিবেদনের কিছু অংশ উল্লেখ করতে চাই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। তবে বিষয়টি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে, এবং প্রত্যর্পণের বিষয়ে বর্তমান কঠোর অবস্থান থেকে কিছুটা সরে আসার পথ খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন তারা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে যে অনুরোধ জানিয়েছে, সেটি ভারতের আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এতদিন আমরা শুনেছিলাম যে কূটনৈতিকভাবে পর্যালোচনা করে দেখা হচ্ছে যে সে আসলে কি দেওয়া যাবে কি যাবে না, কিন্তু আজকে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে এই সিদ্ধান্ত নেবে ভারতের আদালত।
ধন্যবাদ। আমি এটি দেখলাম যে ভারতের আদালত যেমনিভাবে ওসমান হাদির খুনের সাথে যারা যুক্ত তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারেও আদালতের কাছে চলে গেছে। এর ভেতর থেকে সমস্যাটার রাজনৈতিক সমাধানের যে উদ্যোগ, সেই উদ্যোগ আটকে গেল এবং এর ভেতর থেকে শাসকের ইচ্ছায় সিদ্ধান্ত গ্রহণ করার একটা সুযোগ তৈরি হলো। আপনার যদি অপছন্দ সিদ্ধান্ত গ্রহণ করেন যে শেখ হাসিনাকে আমরা ফেরত দিব না, তাহলে এটি আদালতের কাঁধের উপরে চাপিয়ে দেওয়া যায়। আবার যদি ফেরত দিব, এটা আদালতের মধ্য দিয়ে মানে তখন বলা হবে যে আদালতের রায় যা আমরা রায় সেটি- অনুযায়ী আমরা সেখানে গেছি। এই ইস্যুটাতে রাজনীতি করার সুযোগটা অবারিত হয়ে গেল এবং আরও নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। তবে আমি একটা জায়গায় মেলাতে পারি না, মানে শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদের মনোবল ধরে রাখার জন্য যে ঘোষণাটা দিচ্ছেন যে আমি ডিসেম্বরে ফিরব, তো আওয়ামী লীগের কর্মীদের মনোবল ধরে রাখতে হবে কেন? তারা কি কোনো সংগ্রামের মধ্যে আছে? তারা কি কোনো লড়াইয়ের মধ্যে আছে? তারা কি নির্বাচনের মধ্যে আছে? নাকি তারা দল ছেড়ে বিভিন্ন দলে চলে যাচ্ছে? আপনার মনোবল ধরে রাখার প্রসঙ্গটা কখন আসে? যখন আপনি রেগুলার একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকেন, রাজনৈতিক অ্যাক্টিভিটির মধ্যে থাকেন। আওয়ামী লীগ ছেড়ে তো এখন পর্যন্ত কেউ যাচ্ছে না। সুতরাং এই জায়গাটায় আমার মনে হয় যে ব্যাখ্যাটা একটু ভিন্নভাবে হওয়া উচিত, যে তার রাজনীতি যদি টিকিয়ে রাখতে হয় তাহলে তাদেরকে এখানে এসে মরতে হবে, এখানে এসে মরতে হবে। এখানকার আইন অনুযায়ী তাদের উপরে যে তারা যে পাপ করেছেন, সেই পাপের ফল, পাপের প্রায়শ্চিত্ত এখানে এসে করতে হবে। আমি এদেরকে পাপই মনে করি, এরা পাপ করেছেন, অন্যায় করেছেন। আওয়ামী লীগের যে নেতারা বিদেশে পালিয়ে আছেন তারা শুদ্ধ পুরুষ না কেউ, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে। সুতরাং সেই অভিযোগের দায় তাকে এখানে এসে ভোগ করতে হবে। আমি তাকে বিদেশে দেখতে কোনোভাবেই রাজি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে বিচারটাকে আপনি কিভাবে করবেন? বিচারটাকে আপনি স্বচ্ছভাবে করবেন না, আমি দেখতে পাচ্ছি আপনি বিচারটা স্বচ্ছভাবে করতে পারবেন না। কেন পারবেন না? ভাই যেটি বললেন যে পুলিশের আইজি একই মামলার আসামি, তার থেকে লঘু অপরাধ করে যে মৃত্যুদণ্ড হয়ে গেছে। ডিএমপি কমিশনার হাবিব তো যে মামলায় তার ফাঁসি হয়েছে বাড্ডাতে, ওই যে কয়েকজনকে হত্যা করার জন্য, হাবিব তো সেখানে উপস্থিত ছিল না। হাবিব তো ডিএমপির কমিশনার, তার ফাঁসি হয়েছে। কিন্তু পুলিশের শেখ হাসিনার সময় তিনি শক করে যাকে সময় বর্ধিত করে আবার আইজি বানিয়েছিলেন, তাকে রাজসাক্ষী করে তাকে সেভ করা হয়েছে এখান থেকে। অথচ আমি আপনার এই অনুষ্ঠান সহ বিভিন্ন জায়গায় বলেছি, আপনি একটা অপরাধের জন্য 1 নাম্বারকে দণ্ড দিচ্ছেন, 2 নাম্বারকে দিচ্ছেন, 3 নাম্বারকে না দিয়ে 7 নাম্বারকে যখন দেন, সঙ্গত কারণে প্রশ্ন উঠবে যে আপনার বিচার করার উদ্দেশ্যটা আসলে কি? আপনি কি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য করছেন নাকি প্রতিহিংসার জন্য করছেন? আমি অনেকগুলো জায়গায় দেখি আপনি প্রতিহিংসার জন্য করছেন। হাসানুল হক ইনু আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগের দুষ্কর্মের জন্য আপনি তাকে নানাভাবে আপনি অভিযুক্ত করতে পারেন, যদিও তারা বলে এটা ছিল তাদের রাজনৈতিক কৌশল। তার বিরুদ্ধে আপনি অভিযোগ আনলেন কুষ্টিয়ায় 6 জনকে হত্যা করার জন্য, তার বিরুদ্ধে আপনি অভিযোগ আনলেন হেলিকপ্টার থেকে গুলি করার জন্য তিনি শেখ হাসিনাকে প্ররোচিত করেছিলেন, অভিযোগ আনলেন কারফিউ দেওয়ার জন্য শেখ হাসিনাকে প্ররোচিত করেছিল। কিন্তু মামলায় বিচার যখন হলো তখন এই সমস্ত অভিযোগ থেকে তাকে নিষ্কৃতি দিয়ে, দায় মুক্তি দিয়ে আপনি তার সাজা দিলেন কখন? কোনটায়? তিনি শেখ হাসিনাকে প্ররোচিত করেছিলেন জামাতের রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাতের রাজনীতি নিষিদ্ধর পক্ষে কথা বলা বাংলাদেশের আইনের কোন জায়গায় দণ্ডনীয় অপরাধ এটি কি দেখানো যাবে? আছে? কোথাও নেই। তাহলে এই যে দণ্ডটা আপনি দিলেন, আমি যদি বলি যে জামাতকে খুশি করার জন্য অথবা জামাতের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না বলে সেই কারণে ভয় দেখানোর জন্য আপনি এই সাজাটা দিয়েছেন। আমি একটা বাড়ির ভিতরে ঢুকলে যদি আপনার আইনে থাকে যে ওই বাড়ির ভিতরে ঢুকলে আমার সাজা হবে, আপনি আমাকে শাস্তি দিবেন। কিন্তু ওই বাড়িতে প্রবেশ করলে তার জন্য কোনো শাস্তির বিধান যদি না থাকে, কিন্তু আপনি যদি আমাকে শাস্তি দেন, সেটি কি বৈধ হবে? এখানে জামাতের রাজনীতি নিয়ে গত 30-40 বছরে কোটি কোটি মানুষ বলেছে যে জামাতের রাজনীতির বিরুদ্ধে তাদের একটা ভিন্নমত আছে, তাদের একটা দাবি আছে। কিন্তু আপনি যখন এই
কথা বলার জন্য তাকে 10 বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করেন, সঙ্গত কারণে প্রশ্ন উঠবে যে ট্রায়ালটা কি ফেয়ার হচ্ছে কিনা। আমরা ফেয়ার ট্রায়াল চাই। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সময়ে, তার সময়ে যত দুষ্কর্ম হয়েছে, খুন হয়েছে, অবশ্যই তার জন্য শাস্তি চাই। কিন্তু তার মানে এইও না যে এই দুষ্কর্মকে সাইনবোর্ড হিসাবে এখন আপনি যা খুশি তাই করতে পারেন। আপনি ধানমন্ডির 32 নম্বরে বাহিনী পাঠিয়ে দিয়ে মপ করতে পারেন না। আপনি যেখানে খুশি সেখানে চাঁদাবাজির থেকে শুরু করে সরকারের এক শ্রেণীর কর্মীদের সীমাহীন দুষ্কর্ম আপনি কেবলমাত্র বহিষ্কার করছেন। সেটা কি হয়? ক্রিমিনাল অফেন্স করছে বিভিন্ন জায়গায়, আপনি কেবলমাত্র তাকে বহিষ্কার করছেন। কুষ্টিয়া শহরে আপনি দেখলেন কালকে একজন সংসদ সদস্য, তার ব্যক্তিগত, তাকে আপনার অপছন্দ হতে পারে, কিন্তু তাকে পিটিয়ে কি রক্তাক্ত করতে পারেন? আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? কয়জন সেখান থেকে গ্রেপ্তার হয়েছে? একজন সিটিং এমপি, তার গাড়িতে আপনি যেভাবে আক্রমণ করলেন, বাড়িতে আক্রমণ করলেন, আমি ওই যে আমির হামজার কথা বলছি, জি, আজকে তিনি সংবাদ সম্মেলন করেছেন। আবার সরকারি দলের এমপি সিরাজগঞ্জে তাকে পেটানো হয়েছে এবং তিনি এসে বলছেন যে আল্লাহ আমার জীবন বাঁচিয়েছে। এটা কি আইনের শাসন? আপনি কেবলমাত্র 15 বছরে যা হয়েছে সেটা যদি বারবার সামনে নিয়ে আসেন, শেখ হাসিনার রাজনীতি যেটা ছিল, তার অতীতের সরকারের দুষ্কর্মগুলোকে সামনে রেখে তিনি যা খুশি তাই করেছেন। তার দলের এমপির ছেলে মহাখালী ফ্লাইওভারের উপরে একজন মানুষকে গাড়ি চাপা দিয়ে পিষে মেরে ফেলেছে, তারপরে তাকে ডেকে মামলা প্রত্যাহার করতে বাধ্য করা এবং কিছু টাকা ধরিয়ে দিয়ে যে শক্তির যে শাসনটা ছিল সেই শাসনটা আবার রিপিট হোক, ফিরে আসুক, এটা কি আমরা চাই? কখনোই চাই না। গতকালকে যেটা হয়েছে পুলিশের সামনে, আপনি একজন রিকশাওয়ালাকে এই অধিকার আপনাকে কে দিয়েছে? আওয়ামী লীগের সময় পুলিশ আমাদের মোবাইল চেক করতো, আমরা ঘৃণা করেছি, নিন্দা করেছি, সমালোচনা করেছি, কিন্তু একই ঘটনা এখন হবে, আপনি কোনো ব্যবস্থা নেবেন না, আপনি চুপচাপ থাকবেন। আপনি এতদিন বলেছেন ইউনূসের দুর্বলতার কারণে সে এনজিওর লোক, রাষ্ট্র চালাতে পারে না, মব হয়েছে। তো আপনার সময় মব হয় কেন? আপনি মব কন্ট্রোল করতে পারেন না কেন? আপনার সময় কেন আইন শৃঙ্খলার দায়িত্ব আপনি কতগুলো গুন্ডার হাতে তুলে দিচ্ছেন? শরীফ ভাই, আপনার কাছে আবারও আসবো। আমি সাকিব ভাইয়ের কাছে আসতে চাই, ভারত নিয়ে আবার আপনার কাছে আসতে চাই। যে আমরা দেখছি যে সারা পৃথিবীতেই ভারতের অবস্থান কেমন মানুষের কাছে, সেই বিষয়ে একটি জরিপ করা হয়েছে সম্প্রতি। আমি সেই জরিপের কিছু অংশ উল্লেখ করতে চাই। বিশ্বের 36টি দেশের গড়ে 45% মানুষের মধ্যে ভারতকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। 41% মানুষের দৃষ্টিভঙ্গি ভারতের অনুকূলে নয়। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার 36টি দেশের প্রাপ্তবয়স্ক মানুষের উপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের অর্ধেকের বেশি 51% মানুষের ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি ইতিবাচক নয়, আর 42% ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন। পিউ রিসার্চ জানিয়েছে এর আগে বাংলাদেশে সর্বশেষ 2024 সালে একটি জরিপ চালানো হয়েছিল। তখনকার তুলনায় ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির হার 15% কমে গেছে। এমনকি ওই সময় জরিপে অংশ নেওয়ার 24% মতামত দিতে চাননি, সেটাও এবারের জরিপে মাত্র 7% নেমে এসেছে। সারা পৃথিবীর ব্যাপী তারা জরিপ চালিয়েছে, আমি শুধু বাংলাদেশের অংশটি উল্লেখ করলাম। এটাতে আসলে কি বোঝা যায়, মানে তাদের প্রতি এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষ রাখছে কেন? হ্যাঁ, তাদের প্রতি তো বিরাট নেতিবাচক, এবং বিশেষ করে প্রত্যেকটা দেশই তো আসলে একইভাবে গুরুত্বপূর্ণ না। যেমন ধরেন অস্ট্রেলিয়া, হ্যাঁ, যে সমস্ত দেশে প্রচুর ভারতীয় ছাত্রছাত্রী এবং মানে ধরেন যারা প্রবাসী যারা গিয়েছে অস্ট্রেলিয়া, এবং সেগুলো হচ্ছে গিয়ে ইংরেজি ভাষাভাষী, যেগুলো ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং আমেরিকা। তো আমি দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া এবং কানাডা এবং আমেরিকা, এই তিনটা দেশে বিশেষ করে আপনার ভারতীয়দের কিন্তু যে আগে যে ভারতীয়দের প্রতি যেই আপনার আনুকূল্য ছিল, যেভাবে তারা একটা উচ্চ ধারণা পোষণ করত, সেটা কিন্তু এখন অনেক কমে গেছে। এর মধ্যে একটা জিনিস, এর মধ্যে আমি আরেকটু ইয়ে করি, আরেকটু স্পেসিফিক যাই, কারণ প্রত্যেক ধরেন অস্ট্রেলিয়ার
দের যে সাপোর্ট ভারতীয়দের প্রতি সেটা আর আমেরিকার সাপোর্ট তো এক না। আমেরিকার সাপোর্ট হচ্ছে সবচেয়ে বড়। সো আপনার আমেরিকার যে সাপোর্টটা ভারতীয়রা খুব ভাবছিল পাবে, সেটা হচ্ছে কি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির সাহেবের যেই নৈকট্য ছিল, এবং 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 ভারতীয় যারা দক্ষিণপন্থী, যারা প্রবাসী আমেরিকায় থাকেন, রাইট উইঙ্গার, যারা বিজেপি সাপোর্টার, বেসিক্যালি RSS সাপোর্টার, ওরা তো সব রিপাবলিকানকে ভোট দিছে এবং ডোনাল্ড ট্রাম্পকে ইলেক্ট করার ব্যাপারে তারা বিরাট ভূমিকা রেখেছে, টাকা পয়সা উঠিয়েছে, ক্যাম্পেইনিং করেছে, সব করেছে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে আফটারঅল যে ট্রাম্পের যারা সাপোর্টার তারা কিন্তু সব খ্রিস্টান, এবং তারা এখন হঠাৎ করে কিন্তু ভারতীয়দের দিকে উল্টে গেছে। এবং আপনি এটা সবচেয়ে বেশি ভালো পাবেন, ভিবেক রামাস্বামী বলে একজন ভদ্রলোক আছেন, যিনি ওহায়োর গভর্নরের পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, এবং রিপাবলিকানরা উনাকে সামনাসামনি উনাকে ভুয়া বলতেছে, সামনাসামনি উনাকে পৌত্তলিক বলতেছে, এবং বলতেছে আমরা তোমাকে সাপোর্ট করবো না।